নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না এইসবই আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি। আজও সব রান্নার জন্য রেডি করে নিয়েছি, ধুয়ে মুছে একেবারে ক্লিন করে নিয়েছি। এখন রান্না করতে বেশি সময় লাগবে না। চলুন আপনাদের সাথে সরাসরি কথা বলি। প্রতিদিন আড়াল থেকে কথা বলি, আজ ভাবলাম একটু সরাসরি আপনাদের সাথে কুশল বিনিময় করি। কেমন আছেন সবাই? আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে, আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রান্নার তেমন কিছু নাই, শুধু এক মুঠো লাল শাক এনেছিলেন, ওই লাল শাক ভাজা করব। আর বালা চাও একটু হাতে মাখা করব, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে, পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। লাল শাক আর বালা চাও ভর্তা কী দিয়ে খাবো সেটাও আমি দেখাবো আপনাদেরকে। চলুন রান্নাঘরে যাই। এগুলি হলো নারিকেল। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য নারিকেলের সামান্য করে দুধ বের করে বাকিটা এভাবে রেখে দিয়েছি। এটা দিয়ে আজ চিতই পিঠা বা অন্য কোনো পিঠা তৈরি করব, এগুলি আমি ফেলবো না। হলুদ চা খাওয়ার জন্য হলুদও বেটে রেখেছি। আমাদের দুইজনের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর 20-25টা গোলমরিচ একসাথে মিহি করে বেটে রেখেছিলাম। সাথে হিমালয়া পিঙ্ক সল্টও দিয়ে দিয়েছি 2 চিমটি পরিমাণ। গতকাল বাজার থেকে 2টা চারা ওঠানো নারিকেল এনেছিলেন কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য। তো 2টা নারিকেল কুড়িয়ে 1.5টা নারিকেল ব্লেন্ড করে কোকোনাট অয়েলের জন্য প্রসেস করে দুধ বের করে রেখেছিলাম। আর অর্ধেকটা নারিকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি, পরে বিভিন্নভাবে খাওয়া যাবে তার জন্য। 2 গ্লাস পরিমাণ কুসুম গরম জল দিয়ে কোরানো নারিকেলগুলো ব্লেন্ড করেছিলাম। এরপরে পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে বা চিপে ওই দুধটুকু আলাদা করে নিয়েছি আর নারিকেলটা রেখে দিয়েছি। তবে বেশি চিপি নাই, নারিকেলগুলোতে যেন একটু রস থাকে সেই হিসাবে নারিকেলগুলো চিপে ওই দুধ আলাদা করে নারিকেলটাও রেখে দিয়েছি। এরপরে দুধটুকু 2টা গ্লাস আর একটা কাপে নিয়ে ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম সারা রাত। এখন দিনের প্রায় 12টা বাজে। নারিকেলের দুধের গ্লাসগুলো নিয়ে আসলাম উপরে, কি সুন্দরভাবে অয়েলটা জমে গেছে দেখুন। এটা এখন চামচের সাহায্যে বা হাত দিয়ে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এবার দইয়ের মতো এভাবে নেড়ে ছেড়ে ফেটিয়ে আরও 10-12 ঘন্টা কি 15 ঘন্টার মতো ঢেকে নর্মাল তাপমাত্রা রেখে দেব। যখন দেখব যে তেল আর জল আলাদা দেখা যাচ্ছে, তখন এই বাটিটা ফ্রিজে নরমালে রেখে দেব সারা রাতের জন্য। এরপরে ঘন্টা খানেকের মধ্যেই উপরে অয়েলটা শক্ত হয়ে জমে যাবে আর অবশিষ্ট জলটা নিচে পড়ে থাকবে, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কোকোনাট অয়েলগুলো উঠিয়ে নেওয়ার পর গ্লাসে যে বাকি দুধটুকু রয়ে গেছে ওটাতে অয়েল নাই, ওই জিনিসটাও ফেলবো না। ওটা চালের গুঁড়োর সাথে মাখিয়ে পিঠা তৈরি করব। শুধু তেলটা থাকবে না, নারিকেলের মিষ্টতা, নারিকেল সবই থাকবে। স্বাদের তেমন হেরফের হবে না, শুধু তেলটা থাকবে না। এটা এখন ফ্রিজে রেখে দেব, যখন পিঠা তৈরি করব তখন দেখাবো আপনাদেরকে। এবার হলুদ চা তৈরি করব। বাটা হলুদ সমপরিমাণ করে 2 গ্লাসে নিয়ে নিলাম। কোকোনাট অয়েলও শেষ, যা আছে 2 গ্লাসে সমপরিমাণে ভাগ করে নিলাম। প্রথমে নরমাল খাওয়ার জল দিচ্ছি, এরপরে দেব ফোটানো গরম জল। প্রথমেই ফোটানো গরম জল দিলে কোকোনাট অয়েল এবং হলুদের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, বেশি ফোটানো গরম জল প্রথমেই পড়লে। এখন দিচ্ছি ফোটানো গরম জল, আগে তো ঠান্ডা জল দেওয়াই আছে। এখন পানীয়টা হবে কুসুম গরম, এতে করে ঔষধি গুণসম্পন্ন হলুদ চায়ের গুণাগুণ নষ্ট হবে না, অটুট থাকবে। দুজনে 2 গ্লাস খেয়ে নিলাম। রান্না বসিয়ে দিলাম। ছোট এই পাতিলেই শাক রান্না করব। শাকে ফোড়নের জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। এগুলি একটু বাদামি হলে তারপরে কাঁচামরিচগুলো দেব।
এক মুঠো লাল শাক, তাই ছোট পাত্রে রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার শাক দিয়ে দেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ভালোভাবে নেড়েচেড়ে ফোড়নের সাথে শাকগুলো মিশিয়ে ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করব। এদিকে আমি আরেকটা কাজ করছি। দেখুন, গতকাল পার্থ 2 প্যাকেট কাচ্চি এনেছিল ওদের বাপ বেটার জন্য। ও জানে আমি বাইরের খাবার খাই না, তাই ওদের বাপ বেটার জন্য এনেছিল রাতে। ওর বাবা তো রাতের বেলায় এত ভারী খাবার খাবে না, তো প্যাকেটটা আমি ফ্রিজের নরমালে রেখে দিয়েছিলাম। এখন কিভাবে কাচ্চি বিরিয়ানিটা গরম করি দেখুন। একটা পাতিল বসালাম, পাতিলের মুখে পরিষ্কার একটা কাপড় দিয়ে সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। এভাবে করে আমি পিঠাও ভাপাই বা সবজিও ভাপাই অনেক সময়। তো ফোটানো গরম জল দিচ্ছি, তার উপরে কাচ্চি বিরিয়ানিগুলো সুন্দর মতো সাজিয়ে দেব। অল্প সময়ে খুব সুন্দর মতো গরম হয়ে যাবে, মনে হবে যেন এখন চুলা থেকে নামিয়ে আনলো। ঢাকা দিয়ে চুলার তাপটা মিডিয়াম রেখে 5 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে শাকগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেব না। যে কোনো শাক অথবা সবজি বেশিক্ষণ ঢেকে ঢেকে রান্না করলে ওই সবজির রংটাই নষ্ট হয়ে যায় আর বেশি সিদ্ধ হয়ে যায়। শাক সবজি বেশি সিদ্ধ হলে আবার ভালো লাগে না। এখন বালা চাও মাখা করব। দেখুন, বালা চাও প্রায় খাওয়া হয়েও গেছে, একেবারে ঝরঝরে এবং মচমচে। এগুলি হলো আসলে সামুদ্রিক চিংড়ি মাছের শুটকি। এটা মশলাপাতি দিয়ে খুব সুন্দর মতো ভেজে প্যাকেটজাত করে বিক্রি করছে, একেবারে চানাচুরের মতো মচমচে, খুবই সুস্বাদু। যারা সমুদ্রে বেড়াতে যায় তাৎক্ষণিকভাবে এই প্যাকেটগুলো কিনে এনে সাথে সাথে গরম ভাতের সাথে খেতে পারে। তো আমি আজ শুকনো কড়াইতে অল্প কিছুক্ষণ টেলে নিয়েছি, তাতে আরও মচমচে হয়ে গেছে বালা চাউটা। কুচানো পেঁয়াজ, সাথে পেঁয়াজের পরিমাণ অল্প একটু লবণ দিয়েছি। বালা চাউতে লবণ এবং সব ধরনের মশলা দেওয়া আছে, এটা এমনিতেই সুস্বাদু। তারপরও পার্থ বলছে একটু মাখা করে নিতে, ওর কাছে এভাবে খেতে ভালো লাগবে। তো সরিষার তেল দিলাম। আসলেই খুব ভালো লাগবে খেতে। ওদিন মাখা করেছিলাম, সেদিন তেল দিই নাই, তো এমনিই পেঁয়াজ দিয়ে মাখা করেছিলাম, খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। আজকেরটা মনে হয় আরো বেশি ভালো লাগবে। বালা চাউগুলো একটু টেলে নিয়েছি, তাতে একেবারে মচমচে হয়ে গেছে। এমনিতেই মচমচে, তারপরও আরো মচমচে হয়ে গেছে। আমরা মা ছেলে ভাত খাবো। গতকাল রুই মাছের একটু ঝোল রয়ে গেছে, পার্থর জন্য রেখেছিলাম, ও খায় নাই। ওই তরকারিটা আছে, এ কারণে আজ আর কিছুই রান্না করলাম না, শুধু শাক ভাজা আর বালা চাও মাখা করেছি। উনি বলছেন আমাকে তাহলে কাচ্চির সাথেই বালা চাও আর শাক ভাজা দিয়ে দাও। তো আমি বলছি কেমন লাগবে খেতে? বলছেন কোনো সমস্যা নাই, আমি তো খাবো, যেমনই লাগুক শাক খাওয়া প্রয়োজন, শাক খেতেই হবে। তো শুধু শুধু তো খেতে পারবো না, এটার সাথে দিয়ে দাও, আমি যেভাবে হোক খেয়ে নেব, আমার কাছে ভালো লাগবে। তখন সাথে সাথে ভাবলাম ব্যাপারটা আপনাদেরকেও দেখাই। এই দেখুন, লাল শাক ভাজা দিয়ে দিলাম। শাকগুলো আর ঢাকা দেই নাই, ওভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিয়েছিলাম। রংটা খুবই সুন্দর আছে। সাথে দিচ্ছি বালা চাউ মাখা আর কয়েক টুকরো শশা। এটাতেই ওনার দুপুরের খাবার সুন্দর মতো হয়ে যাবে। এখন দিয়ে আসি। কাচ্চি বিরিয়ানিটা খুব সুন্দর মতো গরম হয়েছে এবং মনে হচ্ছে যেন এখনই রান্না করেছি। নরম নরম তুলতুলে হয়ে গেছে। আমি একটু পরে খাবো, রান্নাঘরের সব গুছিয়ে নিয়ে তারপরে আমরা মা ছেলে খাবো। ওনাকে খাবারটা দিয়ে দিলাম গরম গরম। উনিও বলছিলেন পরে খাবে, আমি বলছি না, এই জিনিসটা গরম গরম খেতে ভালো লাগবে, তাই তুমি খেয়ে নাও, আমরা মা ছেলে পরে খাবো। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কাচ্চির সাথে
লাল শাক ভাজা আর বালা চাও খেতে কেমন লাগছে? উনি বলছেন দুর্দান্ত লাগছে। আমার কাছে তো ভালোই লাগছে। সবগুলো আইটেমই সুস্বাদু, ভালো লাগলে ভালোই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গত 24 ঘন্টায় গতকালের ভিডিও সহ আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন তনুশ্রী বুনিয়া, শিখা সিনহা রয় কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, পলিশ চ্যানেল, লাইলি সিলেট থেকে, সোনিয়া দেবী, সুনন্দা ব্যানার্জি ডেইলি কিচেন, মিতালি দত্ত আসাম থেকে, লাইফ স্টাইল উইথ পলি, অনিতা ধর, নিবেদিতা মণ্ডল ভারত থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, ভারতী শর্ট ভিডিও, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রুহামা জামিল, হর্ষ বসাক যোধপুর থেকে, কস্তুরী মজুমদার, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, মনিকা সাহা, শিপ্রা দাস, প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে, পিয়াল মুখার্জি, নবীন ত্রিপুরা থেকে, শীর্ষা মণ্ডল, চম্পা দেব, হোসনেয়ারা চৌধুরী, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে আপনারা সবাই আমাকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে আমার এগিয়ে চলার পথ সুগম করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। আরেকটা কথা, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন, কোনো সমস্যা না থাকলে জানাবার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।